আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের গণিতের ১৯ নম্বর ক্লাস। আজকের ক্লাসে আলোচনা করব আমরা এমন তিনটা অধ্যায় থেকে, যেই তিনটা অধ্যায় অনেকের কাছে অনেক বেশি কঠিন মনে হয়। অনেকের কাছে কঠিন সহজ কিছুই মনে হয় না, কারণ অনেকেই এই তিনটা অধ্যায় কখনো করেইনি। এবং অনেকের কাছে হচ্ছে মানে ইনডিসিশনে থাকে যে আমি এই তিনটা চ্যাপ্টার করব কিনা। তো কেন এরকম হয়, এর প্রধানত কারণ হচ্ছে যে এই বিন্যাস সমাবেশ এই চ্যাপ্টারটা হচ্ছে ইন্টারমিডিয়েটে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের থাকে। তাহলে ইন্টারমিডিয়েটে এইটা থাকতেছে। আর কেউ কিন্তু এরকম হইতে পারে যে আপনার হচ্ছে এই এসএসসি লেভেল পর্যন্ত, ক্লাস 10 পর্যন্ত হচ্ছে সায়েন্সে ছিল, সে ইন্টারে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছে, তখন কিন্তু সে আবার বিন্যাস সমাবেশ পেল না। এসএসসি পর্যন্ত সায়েন্স পড়ার কারণে মানে করার পরেও কিন্তু সায়েন্সে নিয়ে পড়ার পরেও হচ্ছে সে পেল না। আবার এরকম হয় যে হচ্ছে এই সম্ভাবনা যে চ্যাপ্টারটা রয়েছে সেইটা হচ্ছে ইন্টারমিডিয়েটে, সরি এসএসসি লেভেলে রয়েছে, আবার ইন্টারমিডিয়েটেও আছে। তো ক্লাস 9-10-এ হচ্ছে এইটা হায়ার মেতে থাকে, যে কারণে অবশ্যই এটার জন্য ব্যাকগ্রাউন্ড কি হইতে হয়, সায়েন্স হইতে হয়। আবার আর একটা ব্যাপার আছে, যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, যাদের বিসিএস টার্গেট না, তার মানে বিসিএস এর জন্য এই হচ্ছে তিনটা অধ্যায় খুবই ইম্পর্টেন্ট, মানে এরা আবার অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখা যাচ্ছে যে সম্ভাবনা থেকে প্রশ্ন আসবেই, এবং সম্ভাবনার প্রশ্ন প্রত্যেকটাই হচ্ছে সমাবেশ রিলেটেড। তার মানে সমাবেশ আর সম্ভাবনা মিক্স করে হচ্ছে প্রশ্ন করেই থাকে। তো যারা বিসিএস এর ব্যাপারে অ্যাম্বিশাস না, তারা আবার এই চ্যাপ্টারগুলো বাদ দেয়। আর একটা হচ্ছে কারণ আছে, সেটা হচ্ছে পড়তে যে চেষ্টা করে কিন্তু বুঝতে পারে না। তো এই রকম ক্যাটাগরি নিয়ে এই অধ্যায়গুলা মানে বাদ দেওয়ার স্টুডেন্টের পরিমাণ অনেক বেশি থাকে। আপনারা একটু আমাকে জানাবেন যে হচ্ছে, একটু কমেন্টগুলো আপনাদের দেখতে পাচ্ছি না। আপনারা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? একটু জানাবেন যে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি না, ফোন থেকে আমি একটু ট্রাই করছি যে আপনারা ফোনে একটু আপনাদের কমেন্ট আমি দেখার চেষ্টা করছি যে ক্লিয়ার হচ্ছে কিনা। ক্লিয়ার শুনতে পাচ্ছেন, ওকে। তো আজকের ক্লাসটা আমার সাথে একটু ধৈর্য ধরে করুন। কঠিন কোনো কিছু মনে হবে না ইনশাল্লাহ। দেখবেন যে যতটুকু প্রয়োজন। আর একটা বড় সুবিধা আছে, এই সুবিধাটা হচ্ছে কি যে খুব বেশি কিছু কিন্তু এখান থেকে আসে না। অনেক বড় হচ্ছে চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার, অনেক বেশি হচ্ছে টাইপের ম্যাথ রয়েছে, কিন্তু এগুলো আসে না। প্রিলিমিনারি স্টেজের বেসিকটা থাকলেই হচ্ছে আপনি আনসার করতে পারবেন। করি না এই অধ্যায়। এখন যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি, যদি আপনাদের হচ্ছে বিসিএস টার্গেট থাকে, বিসিএস তো টার্গেট সবারই থাকে, তো বিসিএস যদি টার্গেট থেকে থাকে তাহলে কিন্তু এই হচ্ছে চ্যাপ্টারগুলো বাদ দেওয়ার প্রয়োজন নেই। যারা অনেক বেশি আতঙ্কগ্রস্ত বা হচ্ছে মানে ম্যাথ ঢুকতেই চায় না মাথায়, ওরা আমার ক্লাসটা অন্তত করুন। ক্লাসটা শেষ করে যতটুকু প্রয়োজন, মানে যেগুলো হচ্ছে আমাদের বেসিক জানা দরকার, অল্প সময়ের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে। আমি যতটুকু আশা রাখি 40 থেকে 45 মিনিটের মতো আমরা এই তিনটা চ্যাপ্টারের প্রয়োজনীয় সূত্রাবলী শিখব, সেগুলোর বেসিক শিখব। এবং এর ফলে হচ্ছে যেটা হবে যে বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষাতে যে ম্যাথগুলো এসে থাকে প্রিলিমিনারিতে, সেগুলো আপনি সলভ করতে পারবেন। তো একটু কষ্ট হইতে পারে, তো কিন্তু ক্লাসটা শেষ করার পরে আশা করি ভালোভাবেই বুঝতে পারবেন। আমরা হচ্ছে ক্লাসের একদম টপিকে চলে যাই। মানে বোর্ডের সবগুলো পড়তে চেন না, মানে কি লেখা আছে এগুলো মানে পড়তে যাওয়ার দরকার নাই, ভয় করবে। আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন।
যেটা বিন্যাস তার ইংরেজি হচ্ছে পারমুটেশন। বিন্যাসের ইংরেজি হচ্ছে পারমুটেশন। বিন্যাসটা আর সমাবেশের ইংরেজি হচ্ছে কম্বিনেশন। বিন্যাস ইংরেজি হচ্ছে পারমুটেশন, সমাবেশের হচ্ছে ইংরেজি হচ্ছে কম্বিনেশন। রিয়েল হচ্ছে লাইফের একটা প্রবলেম। আপনি চিন্তা করেন, ধরেন আপনি হচ্ছে ফুটবল একটা টিম বানাচ্ছেন, ফুটবল না ক্রিকেট টিমের কথা বলি সহজ হবে। ক্রিকেট টিম বানাচ্ছেন, তো ক্রিকেট টিমে 15 জন হচ্ছে প্লেয়ার আছে। মোট হচ্ছে আপনার টিমে 15 জন প্লেয়ার আছে। এখন আপনি তো হচ্ছে 15 জন থেকে কয়জনকে নিয়ে খেলতে হবে? 11 জনকে নিয়ে খেলতে হবে। এই যে 15 জন থেকে 11 জন যে নিবেন, তো 15 জন থেকে তো আমি কোন 11 জনকে নিব? যাদের পারফরমেন্স অ্যাট প্রেজেন্ট, এখন যাদের পারফরমেন্স সবচেয়ে ভালো তাদের আমি বাছাই করব। 15 জন থেকে 11 জন নিব, আর 4 জন কিন্তু বাদ দিয়ে দিব। এই যে 15 জন থেকে যে 11 জন আপনি সিলেক্ট করতেছেন, 15 জন থেকে যে 11 জন আপনি সিলেক্ট করে একটা দল গঠন করলেন, এই গঠন করাকে বলে কম্বিনেশন, সমাবেশ। এই গঠন করাকে বলে কম্বিনেশন বা সমাবেশ। এখন কয়জন থেকে আপনি 11 জন নিলেন? 15 জন থেকে নিচ্ছেন, তাহলে 15টা উপরে লিখবেন, 15টা উপরে লিখবেন। আর এই যে এটা হচ্ছে কম্বিনেশন, কম্বিনেশন ইংরেজি, যার বাংলা হচ্ছে সমাবেশ। এই কম্বিনেশনের সি দিবেন। তারপরে হচ্ছে যেটা দিতে হবে সেটা হচ্ছে বাম সাইডে উপরে হচ্ছে আমার মোট যে যতজন থেকে আপনি বাছাই করতেছেন, এবং যে কয়জন আপনি বাছাই করলেন 15 জন থেকে 11 জন বাছাই করতেছেন, তাহলে এইটা উপস্থাপন করার ওয়ে হবে 15C11, মানে 15C11, 15C11। এটা কি? সমাবেশ। সমাবেশ মানে আপনি কোনো একটা জায়গা থেকে কিছু চিহ্নিত মানুষকে বাছাই করে নিয়ে এসে একটা দল গঠন করা, একটা দল গঠন করা, একগুচ্ছ গঠন করা, সেটা হচ্ছে আমার কি? সমাবেশ। আর বিন্যাস কি হবে? এই যে 11 জন প্লেয়ার নিলেন, এখন আপনি ওপেনিং করাবেন কাদেরকে দিয়ে? মানে ওপেনিং করাচ্ছেন কোন দুইটা ব্যাটসম্যানকে দিয়ে। তারপরে ওয়ান ডাউনে 3 নম্বরে নামাবেন, ওয়ান ডাউনে কাকে খেলাবেন? 4 নম্বরে কে খেলবে, 5 নম্বরে কে খেলবে, 6 নম্বরে কে খেলবে, 7, 8, 9, 10, 11, এইভাবে কিন্তু আপনি ব্যাটার লাইনটা কিন্তু সাজাবেন। তো একবার ওপেনার এই দুইজনকে নিলেন, এগুলো সবগুলো নাম ধরে নেন, একটা আছে ABC, DEFGHI JK, ধরেন এরকম আছে। তো প্রথমে আপনি 1 আর 2তে A কে নিলেন আর C কে দিয়ে ওপেন করালেন। এক নাম্বার এক রকমের হচ্ছে সাজানো হবে। আবার মনে হলো যে না, আমার এখানে সিও হচ্ছে ওপেন করতে পারে, ডিও ওপেন করতে পারে, তো আপনি এ আর ডি কে ওপেন করালেন। তাহলে টিমের যে আমার যে ব্যাটিং যে লাইন আপের ফরমেশন সাজানো কিন্তু একবার এক এক রকম হচ্ছে। তার মানে এই যে 11 জনকে নিয়ে যে আপনি দল গঠন করেছেন, এই 11 জনকে আবার নিয়ে আপনি বিভিন্ন প্যাটার্নে সাজাইতে পারেন। সাজানোর যখন ব্যাপার হবে তখন কিন্তু নিজেদের মধ্যে সাপল করে কিন্তু আমরা ভিন্নভাবে সাজাইতে পারি। অনেক অনেক উদাহরণ আছে। ধরেন আমার এখানে 3টা কালার আছে, আমার এখানে 3টা কালার। প্রথম হচ্ছে মনে করেন কালো কালার, তারপরে হচ্ছে লাল কালার, তারপরে হচ্ছে আমার হলুদ কালার, তারপরে হচ্ছে আমার সবুজ কালার, এরপরে একটা কোন কালার দিব? নীল কালার দিলাম। ওকে, এই যে 5 রকমের কালার আছে, 5 রকমের কালার থেকে আমি বললাম যে কোনো 3টা কালার আমি দৈবভাবে তুলব, যে কোনো 3টা কালার আমি দৈবভাবে তুলব। তার মানে কোনো পার্সিয়ালিটি করব না, চোখ বন্ধ করছি, কারোর দিকে কোনো আমার হচ্ছে কি মানে আলাদা কোনো হচ্ছে ইয়ে নাই যে ওকেই নিতে হবে, এই রকম না করে আমি যদি যে কোনো 3টা উঠাই, ধরেন আমি প্রথমে উঠাইছি, উঠানোটা পাইলাম হচ্ছে নীল, তারপরে হচ্ছে পেলাম লাল, পেলাম, তারপরে হচ্ছে উঠাইছি পেলাম সবুজ। তাহলে এই যে 5টা কালার থেকে আমি যে 5টা কালার পেয়েছি, 5টা কালার থেকে, এই 5টা কালার থেকে যে 3টা কালার আমরা নিলাম, এই 3টা কালার আলাদা করাকে বলা হয় হচ্ছে সমাবেশ। 3টা কালার আমরা নিলাম। এবার এই 3টা কালারকে যদি আমরা কি করি, এই 3টা কালারকে যদি আমি বিভিন্নভাবে সাজাই, প্রথমে নীল দিলাম, তারপরে লাল দিলাম, তারপরে সবুজ দিলাম, এটা একরকমভাবে সাজানো হলো। এরপরে আমরা কি করলাম? নীল দিলাম, তারপরে সবুজ দিলাম, তারপরে লাল দিলাম। দেখেন তো সাজানো, নীল লাল সবুজ, নীল সবুজ লাল। তারপরে আমরা তো করতেই পারি, আগে লাল দিলাম, তারপরে নীল দিলাম, তারপরে সবুজ দিলাম। এরপরে আবার কি করতে পারি? লাল দিলাম আগে, সবুজ দিলাম, তারপরে নীল দিলাম।
এরকম করে কিন্তু আমরা আরেকভাবে আবার প্রথমকে সবুজকেও নিতে পারি, সবুজ দিলাম, তারপরে লাল নিলাম, তারপরে নীল দিলাম, অথবা সবুজ দিলাম, তারপরে আমরা নীল দিলাম, তারপরে হচ্ছে আমরা কি করব, লাল দিলাম। ঠিক আছে, দেখেন তো কয় রকম ভাবে আমরা সাজাইছি, কয় রকম ভাবে সাজাতে পারলাম, 1 2 3 4 5 6 এরকম ভাবে সাজাইতে পারলাম 3টা কালারকে। তাহলে সাজানো মানে নিজেদের যে ক্রমটা আছে এই ক্রমের চেঞ্জটা হবে। এই যে ক্রম, তার মানে উপাদানের অর্ডারটার হচ্ছে আমরা কি চেঞ্জ করে নতুন বিন্যাস তৈরি করতে পারবো। তাহলে যখন আমাকে প্রশ্ন বলবে সাজানো, কি কথা বলা আছে, সাজানোর কথা বলা আছে, সাজানো বা বিন্যাস সরাসরি বলা থাকলে তো বিন্যাস বুঝতেছেনি যে এটা হচ্ছে আমাকে আলাদা আলাদাভাবে সাজানো যাচ্ছে। এখন আমি যদি আমার কাছে 10টা উপাদান আছে, 10টাকে আমি 3টা উপাদানকে সাজালে আমি 6 রকম আমি কি পাচ্ছি, 6 রকম পারমুটেশন পাচ্ছি, 6 রকম হচ্ছে আলাদা আলাদা আমার গঠন আমি পাচ্ছি। তো এরকম যদি আমি n রকমের যদি আমার কাছে বস্তু থাকে, n সংখ্যক যদি আমার কাছে বস্তু থাকে, তাদেরকে আমি সাজাইতে পারবো n ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল অফ n আকারে, তাদেরকে আমি সাজাইতে পারবো n ফ্যাক্টোরিয়াল আকারে। কয়টা থেকে নিচ্ছি, n সংখ্যক, উপরে থাকে মোট সংখ্যক আর নিচে হচ্ছে আমি তাদের মধ্য থেকে কয়টা নিচ্ছি। n p n মানে বোঝায় n সংখ্যক বস্তু থেকে আমি n সংখ্যক বস্তুই নিচ্ছি। তার মানে আমার কাছে যদি 10টা কালার ছিল, আমি 10টা কালারের 10টা কালারই নিচ্ছি। এখানে কিন্তু আমার 10টা থেকে 10টা কালারই বোঝাচ্ছে। আর আমি এই যে আমার কাছে 5টা কালার ছিল, এখান থেকে যে 3টা কালার নিলাম, এইটাকে আপনি উপস্থাপন করবেন, তার মানে 5p, আমি 5p আর এর মান হচ্ছে কি কয়টা কালার নিচ্ছি, 3টা কালার নিচ্ছি। আর p মানে p4 হচ্ছে পারমুটেশন, পারমুটেশনের হচ্ছে বাংলা হচ্ছে বিন্যাস। p থাকা মানে ওইটাকে সাজাইতে হবে, এই যে এক একভাবে আলাদা আলাদা করে যে সাজাইতে পারি এই ব্যাপারটা। তাহলে আমার যে npn ইকুয়াল হচ্ছে সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল অফ n। এখন আমরা আবার অনেকেই জানি না যে ফ্যাক্টোরিয়াল অফ n মানে কি, ফ্যাক্টোরিয়াল অফ n মানে কি, এইটা আবার এখনো কিন্তু আমরা অনেকেই জানি না। এইটা আমরা একটু দেখে নেই। n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n গুণন n-1 গুণন n-2 গুণন n-3, এই গুণন হইতেই থাকবে ডট 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 3 2 1 পর্যন্ত যাবে। দেখেন একটু খেয়াল করলে বুঝতেই পারবেন n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল n ইন্টু n-1, তার মানে n এর চাইতে 1 কম, তারপরে গুণন তার চাইতে 1 কম, তো এই দিকেও কিন্তু 3 এর চাইতে 1 কম হচ্ছে 2, 2 এর চাইতে 1 কম হচ্ছে 1, 1 পর্যন্ত আসবে। 5 ফ্যাক্টোরিয়াল মানে তাহলে কত হবে, n এর মান যদি 5 হয় তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত হবে, 5 গুণন n-1, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4 গুণন তার চাইতে আবার n-2, তাহলে আরও 1 কম, 4 মাইনাস 1 হচ্ছে আমার 3 গুণন 2 গুণন 1, 1 পর্যন্ত এসে থামবেন। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120, 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 120 বা ফ্যাক্টোরিয়াল অফ n, দুইভাবে পড়তে পারেন, 5 ফ্যাক্টোরিয়াল বলতে পারেন বা ফ্যাক্টোরিয়াল অফ n বলতে পারেন। তাহলে আমি যদি বলি 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত হবে, 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল হবে 3 গুণন 2 গুণন 1। এখন 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল যদি 3 গুণন 2 গুণন 1 হয়, 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত হচ্ছে, 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল হবে 4 গুণন 3 গুণন 2 গুণন 1, 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত হবে 2 গুণন 1। এবার একটা মজার জিনিস আমরা দেখব, 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল যেহেতু 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, এখন আমরা এই যে অংশটা রয়েছে 4 থেকে, এইটাকে কিন্তু আমরা কি করতে পারি, 5 গুণন 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল যেহেতু 4 গুণন 3 গুণন 2 গুণন 1, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল কিন্তু আমরা লিখতে পারি। আবার আমরা এখানে 5 গুণন 4 গুণন 4 পর্যন্ত গুণে এই যে 3 গুণন 2 গুণন 1, এটা কিন্তু আসলে 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু, তার মানে 5 গুণন 4 গুণন 3 ফ্যাক্টোরিয়াল আকারেও কিন্তু আমরা 5কে লিখতে পারি। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমরা যে কোনো একটা সংখ্যা, যেমন 7 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল আমরা লিখতে পারি 7 গুণন 6 ফ্যাক্টোরিয়াল, আবার লিখতে পারি 7 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 7 গুণন 6 গুণন 5 ফ্যাক্টোরিয়াল, আবার লিখতে পারি 7 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 7 গুণন 6 গুণন 5 গুণন 4 ফ্যাক্টোরিয়াল, আবার আমরা এখানে লিখতে পারি যে 7 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল
7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 ফ্যাক্টোরিয়াল। আবার আমরা 7 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 ফ্যাক্টোরিয়াল। আবার আমরা 7 ফ্যাক্টোরিয়াল করে লিখতে পারি 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। এইটাই কিন্তু আমার মেন সূত্র। এখান থেকে আমরা যে কোনো আকারেই কিন্তু উপস্থাপন করতে পারি। এতটুকু যা বললাম এইটুকু বুঝতে পেরেছেন কিনা এটা আমাকে জানাবেন। এতটুকু যা বললাম এতটুকু বুঝতে পেরেছেন কিনা এইটা জানাবেন। এবারে আসেন, তাহলে এন পি এন মানে হচ্ছে আমার কাছে এন সংখ্যক বস্তু ছিল, সেখান থেকে আমি এন সংখ্যক বস্তুকেই সাজাচ্ছি। তার মানে কিভাবে সাজাবো? আগে যেটা শুরুতে প্রথমে ছিল ওইটাকে আমি পরে নিলাম, তারপরে তার যে স্থান ছিল স্থান চেঞ্জ করে, যেটাকে বলে ক্রম চেঞ্জ করলাম। এই যেখানে যে ক্রম চেঞ্জ করে দেখাচ্ছি। কথা হচ্ছে যে আমি যদি এন সংখ্যক বস্তু থেকে আমি যদি আর সংখ্যক বস্তু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি সাজাচ্ছি। যেমন এই যেখানে 5টা বস্তু 5টা কালার ছিল, 5টা কালার থেকে আমি 3টা কালার সিলেক্ট করেছি। এই 5টা কালার থেকে 3টা কালার সিলেক্ট করে তাদেরকে এখন আমি আবার বিভিন্ন ক্রমে সাজাচ্ছি। দিয়ে আমি পেলাম কয়টা? 5টা কালার থেকে 3টা কালার নিয়ে বিভিন্ন ক্রমে সাজিয়ে দেখলাম আমি 6টা সাজানোর সিস্টেম পাচ্ছি, 6টা আমি ক্রম পাচ্ছি। তো এইটা তাহলে আমি উল্লেখ করব কিভাবে? এনপিআর এন সংখ্যক থেকে আমি আর সংখ্যক নিয়ে পারমুটেশন যদি করি, তার মানে সাজাই, তাহলে আমার যে সূত্রটা যার মাধ্যমে আমি সমাধান করব সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ এন ডিভাইডেড বাই এন থেকে আর বিয়োগ করে, সেটার হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ এন মাইনাস আর। ওকে, ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? তাহলে আমার এখানে এনপিআর এই যে আমার যে 5টা কালার থেকে যে 3টা কালার আমরা বাছাই করলাম, বাছাই করার পরে তাদেরকে বিভিন্ন ক্রমে সাজিয়েছি। কতগুলা ক্রমে সাজিয়েছি? সর্বোচ্চ যে কয়টা ক্রমে সাজানো যায় তাদের বিভিন্ন ক্রমে সাজিয়েছি। তো কয়টা ক্রম আমি পাবো এইটা আমরা চলেন, এটা তো আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি, সূত্র অ্যাপ্লাই করে দেখি যে সূত্র ঠিক আছে কিনা। তাহলে সূত্র যদি অ্যাপ্লাই করি, এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে আমার 5, 5টা হচ্ছে আমার এখানে কালার ছিল, সেখান থেকে আমি 3টা কালার নিয়েছি। তার মানে পিটা আগেই আমরা চিন্তা করব না, 5টা থেকে আমি 3টা কালার নিয়েছি, 3টা মাঝে পি দিয়েছি কেন? তার মানে আমি সাজাইতে চাচ্ছি সর্বোচ্চ কত প্রকারে আমরা সাজাইতে পারবো, সর্বোচ্চ কত উপায়ে আমরা সাজাইতে পারবো, প্রকার বললেও কোনো ভুল নাই। তো সূত্র অনুযায়ী কি এন ফ্যাক্টোরিয়াল, এন এর মান কত? 5, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল। নিচে হচ্ছে এন মাইনাস আর, তার মানে এন এর ভ্যালু 5, আর এর ভ্যালু 3। 5 থেকে 3 যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারতেছেন? এক লাইন কিন্তু গ্যাপ দিয়েছি, তার মানে 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল থাকতো নিচে। এবার 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল আমরা কি লিখতে পারি? 5 গুণন 4 গুণন 3 গুণন 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি কি পারি না? তাহলে নিচে 2 ফ্যাক্টোরিয়াল কিভাবে পারি? এইটাই হচ্ছে আপনাদেরকে এখানে বুঝিয়ে বললাম, বুঝতে পারতেছেন কিনা? ঠিক আছে, এই যে 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 5 গুণন 4 ফ্যাক্টোরিয়াল অথবা 5 গুণন 4 গুণন 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে কমে শেষ পর্যন্ত যেটা তার সাথে শুধু ফ্যাক্টোরিয়াল লাগাই দিব আমি 1 পর্যন্ত না আসতে চাইলে। সো আমি 1 পর্যন্ত আসতেছি না, 2 ফ্যাক্টোরিয়াল এখানে কেন এটা কাজটা করলাম? কারণ আমি কাটাকাটি করতে পারবো। এবারে আমরা যদি আসি যে এই যে কাটলাম 5 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে 5 মাইনাস হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, এটা যদি আমরা কাটাকাটি করি ক্যালকুলেশনে কত উপায়ে আমরা সাজাইতে পারতেছি? 4 5 20, 3 20 হচ্ছে 60 উপায়ে, 3 20 60 উপায়ে হচ্ছে আমরা সাজাইতে পারতেছি। কিন্তু এখানে আমরা দেখতেছি কত? এখানে আমরা দেখতেছি হচ্ছে আমার 6টা উপায় দেখতেছি। এখন আমাদের দেখতে হবে যে গ্যাঞ্জামটা আমরা কোথায় লাগাইছি। আমরা যদি দেখি এন ফ্যাক্টোরিয়াল, লাল নীল সবুজ 5টা থেকে আমরা হচ্ছে সাজাচ্ছি। ওয়েট অ্যান্ড সি। দেখেন
আমরা যখন এই উদাহরণটা আমরা কি এখানে আরো সাজাইতে পারবো কিনা? ইয়েস, 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল। আমাদের যেই হচ্ছে জিনিসটা এখানে যে উদাহরণটা হচ্ছে সাজানোরটা দেওয়া হয়েছে, এটা সম্ভাবনার ক্ষেত্রে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই জন্যই হচ্ছে গ্যাঞ্জামটা লাগছে। আমার হচ্ছে যে উদাহরণটা দেওয়া ছিল সাজানোর যে ব্যাপারটা, আমরা সম্ভাবনার সাথে হচ্ছে একটু হচ্ছে দুইটার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে হয়েছে, যে কারণে হচ্ছে গ্যাঞ্জামটা হয়েছে। এই যে এখানের যে উদাহরণটা, এইটা আমরা যেটা ব্যবহার করেছি, এই যে যেটা ব্যবহার আনসার যেটা এসেছে এটা কিন্তু রাইট আছে, ঠিক আছে? আর এখানের যে কম্বিনেশনটা আমরা করেছি, কম্বিনেশন আর হচ্ছে আমার পারমুটেশনের মধ্যে আমার এটা যখন সংখ্যা নিয়ে করতাম তখন কিন্তু আলাদা আলাদা সংখ্যা আসতো। এই গ্যাঞ্জামটাই হচ্ছে এখানে বাচ্চা, আমরা হচ্ছে সংখ্যার মধ্যে আসি আর হচ্ছে আমরা উদাহরণটা নিচ্ছি হচ্ছে কালার নিয়ে। ওকে, আমরা এবার একটু ইয়েটা আসতেছি, সেটা হচ্ছে একটা যে কোনো একটা সেন্টেন্স নিলাম, ধরেন যে কোনো একটা আমরা সেন্টেন্স নিলাম, ওইটা আমি ক্লিয়ার করবো আশা করি আজকে হচ্ছে পুরো ক্লাসটা করার পরে ওইটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাব। ধরেন আমার n সংখ্যক জিনিস আছে, কয়টা জিনিস আছে? n সংখ্যক জিনিস আছে। এই জিনিসটা কি হইতে পারে? আমার n সংখ্যক আলাদা আলাদা বর্ণ হইতে পারে, n সংখ্যক আলাদা আলাদা অঙ্ক হইতে পারে। কেমন? যেমন ধরেন যে আমরা লিখলাম SENTENCE, কি লিখছি? সেন্টেন্স। এখানে অক্ষর আছে কয়টা আলাদা আলাদা? অক্ষর আছে S 1 2 3 4 5 6 7 8, যদি ভুল না করে থাকি 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এই যে সেন্টেন্সের এখানে অক্ষর আছে কয়টা? সেন্টেন্সের এখানে অক্ষর আছে হচ্ছে আমার 8টি। এই যে অক্ষর যে আছে 8টি, এরপরে আমার কাজ হবে যে এই 8টা অক্ষরের মধ্যে, এই যে 8টা অক্ষর, এই 8টা অক্ষরের মধ্যে কমন কোনো অক্ষর আছে কিনা। যেমন ধরেন এস কি এখানে আর আছে, এস প্রথম হচ্ছে অক্ষরটা আমার হচ্ছে এখানে অক্ষর না বলে আমাদের হচ্ছে যেটা বলতে হবে সেটা হচ্ছে আমার যে আলফাবেট আছে, এস আলফাবেটটা হচ্ছে পরবর্তীতে আর আছে কিনা। আমরা দেখতেছি পরবর্তীতে নাই। এবার ই এর কথা ধরেন, ই আছে একটা, তারপর এখানে আছে আর একটা, এবং শেষে ই আছে আর একটা। তাহলে ই আছে কয়টা? ই আছে হচ্ছে 3টি। ই আছে কয়টা? ই আছে হচ্ছে 3টি। এবারে আসেন, এই যে আমাদের এন কয়টা আছে? এন আছে কয়টা? এন আছে হচ্ছে আমার 2টি। তাহলে এন আছে হচ্ছে 2টি, আমাদের যেটা ই আছে ই 3টি, এন 2টি, এবং এরপরে এস 1টি, টি আছে কয়টি? টি আছে 1টি। এবার এইগুলা সাদে বাদ দিয়ে আর কি আছে? সি আছে কয়টি? সি আছে হচ্ছে 1টি। তাহলে যদি আমাদের মোট কয়টা? 1 1 2 1 3 3 2 5 5 3 হচ্ছে 8টা। মোট অক্ষর এখানে কয়টা ছিল? আমাদের আলফাবেট আছে হচ্ছে 8টা। তাহলে এই যে আমাদের মোট কয়টা বস্তু এখানে আছে? মোট বস্তু আছে হচ্ছে আমার 8টি বস্তু আছে। মোট 8টা বস্তু আছে। এর মধ্যে এই 8টা বস্তুর মধ্যে আমাদের যে জিনিসটা হচ্ছে যে কমন কয়টা আছে? ই কয়বার আছে? ই আছে 3 বার। এন কয়বার আছে? এন আছে হচ্ছে 2 বার, আর হচ্ছে বাকিগুলো একবার করে আছে। তাহলে যদি 8টাই আলাদা আলাদা হইতো, 8টাই যদি আলাদা আলাদা হইতো, এন সংখ্যক বস্তু আমরা সাজাইতে পারবো কত উপায়ে? এন সংখ্যক বস্তু আমরা সাজাইতে পারবো হচ্ছে এন সংখ্যক বস্তু আমরা সাজাইতে পারবো হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল উপায়ে। কত? এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এন ফ্যাক্টোরিয়াল ইন্টু কি? এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 ইন্টু হচ্ছে ডট 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 3 2 1 পর্যন্ত। এখন আমাদের এখানে এনটা তো আলাদা আলাদা বর্ণ না। এন যদি আমাদের ভিন্ন ভিন্ন বর্ণ হইতো, এন যদি সংখ্যক আমাদের যদি ভিন্ন ভিন্ন বর্ণ হইতো,
এন সংখ্যক যদি কি হইতো ভিন্ন ভিন্ন যদি হইতো তাহলে সেখানে আমাদের ফ্যাক্টোরিয়াল হইতে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। কিন্তু যখন আমার এন সংখ্যক ভিন্ন ভিন্ন না হয়ে আমার এন সংখ্যকের মধ্যে থেকে একটা বর্ণ আছে, একটা বস্তু, এখানে বর্ণ না হয়ে কিন্তু বস্তু হইতে পারতো, মানে যে কোনো একটা সংখ্যা হইতে পারতো। যেমন হচ্ছে আমাদের অক্ষর, যেমন আমি যদি সংখ্যা নিতাম যে 3 2 2 4, এই হচ্ছে অঙ্কগুলা দিয়ে আমি কয়টা ভিন্ন ভিন্ন সংখ্যা তৈরি করতে পারবো, এরকম প্রশ্নও কিন্তু দিতে পারে, যদিও এরকম প্রশ্ন খুব বেশি আসে না। তো সেই জায়গাতে আমার আলাদা আলাদা হচ্ছে আলফাবেট আছে কয়টা, 8টা। এই আলাদা আলাদা আলফাবেট কি 8টা আছে? যদি 8টাই আলাদা আলাদা আলফাবেট হইতো তাহলে 8 ফ্যাক্টোরিয়াল হয়ে যেত আনসার। তাহলে আনসার হইতো কত, 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। আর এখানে যে ঘটনাটা ঘটছে, 8টার মধ্যে থেকে আমি একটা বস্তু পাচ্ছি হচ্ছে 3টি, আর একটা রকমের পাচ্ছি 2টি। তো যখন এরকম জিনিস কমন থাকবে, যেমন 3টি আছে, এক প্রকারের 3টি আছে, তখন 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হবে। আর এক প্রকারের যদি 2টি আছে তখন 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। আর এক প্রকারের যদি আরও 2টি থাকতো, একই রকম 2টি থাকতো, আরও 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমাকে কি করতে হইতো, ভাগ দিতে হইতো। ঠিক আছে, আরও 2টা দিয়ে আমাকে কি করতে হইতো, ভাগ দিতে হইতো। এই জন্য দেখেন যে আমার যদি এন সংখ্যক জিনিসের মধ্যে পি সংখ্যক জিনিস যদি একই হয়, পি সংখ্যক যদি একই হয়, যেমন এখানে 3টা ই আছে, তারপরে কিউ সংখ্যক জিনিস যদি একই হয়, যেমন 2টি এন আছে, এবং আরও যদি আর সংখ্যক জিনিস যদি আর এক রকমের একই হইতো, কিন্তু এই প্রশ্নে এরকম নাই, তখন হচ্ছে আর একটা আমরা কি যেগুলা একই রকমের আছে সেই ফ্যাক্টোরিয়ালগুলা দিয়ে আমি ভাগ করে দিতে হবে। সে ফর এক্সাম্পল যদি আমরা দেখি, যেমন এখানে অ্যাবিস ABS CISS এই শব্দটির বর্ণগুলোকে নিয়ে কত প্রকারে বিন্যাস করা যাবে, এই শব্দটির বর্ণগুলোকে নিয়ে কত প্রকারে বিন্যাস করা যাবে। তাহলে এখানে আমাদের প্রথম কাজটা হবে যে মোট কয়টা আলফাবেট আছে গুণে নেওয়া, 1 2 3 4 5 6 7 8, তাহলে মোট মোট বর্ণ আছে 8টি। আমাদের দেখেন প্রশ্ন এইভাবে সলভ করতে হবে। এরপরে আমি দেখব শুরু থেকে, শুরুর বর্ণটা কি এ, দেখব যে এ কয়বার আছে, এ আছে হচ্ছে পুরাটাতে 2 বার। ওকে, এরপরে দেখব বি কয়বার আছে, বি একবার আছে, একবার থাকলে আমাদের কোনো সমস্যা নাই। এস কয়বার আছে, এস আছে একবার 2 বার 3 বার, তাহলে এস আছে 3টি। এরপরে দেখব কি আছে, সি, সি আছে কয়টি, সি আছে হচ্ছে 1টি। এরপরে আই কয়টি আছে, আই হচ্ছে 1টি আছে। এরপরে কি আলাদা আর কোনো বর্ণ আছে, আমরা দেখতে পাচ্ছি দেখেন মোট হচ্ছে 8টা, 2 1 3 3 3 6 7 8, 8টা হয়ে গেছে মোট, তার মানে কোনো বর্ণ আর বাদ নাই। তাহলে এই যে আমাদের মোট হচ্ছে 8টা বর্ণকে নিয়ে আমি 8 ফ্যাক্টোরিয়াল এত উপায়ে সাজাইতে পারবো। কিন্তু এর মধ্যে আবার কথা আছে, কথা হচ্ছে এ আছে কয়বার, এ আছে কিন্তু আমার 2 বার, এ যেহেতু 2 বার আছে সো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে ফেলতে হবে। তারপরে এস আছে 3 বার, এস যেহেতু 3 বার আছে তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে আবার আমাকে ভাগ করে ফেলতে হবে। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন, এটা করলে যেটা আনসার হবে সেটাই হচ্ছে আনসার। তো চলুন আমরা ক্যালকুলেশন করতে যাই। 8 ফ্যাক্টোরিয়াল মানে 8 গুণন 7 গুণন 6 গুণন 6 এর পরে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। আচ্ছা, এখানে 2 ফ্যাক্টোরিয়াল দেখেন, যেহেতু 3 পর্যন্ত আসার পরে আমি এখানে 3 ফ্যাক্টোরিয়াল লিখে দেবো, কারণ নিচে 2 ফ্যাক্টোরিয়াল আছে 3 ফ্যাক্টোরিয়াল আছে, 3 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম। এরপরে আমাদের কাজটা কি হবে, এই 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত, 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল হচ্ছে 2 গুণন 1, তার মানে 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কিন্তু 2। 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি আমি 6কে কাটি তাহলে এখানে 3 থাকতেছে। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, 27টা হচ্ছে আমার কত, 27টা হচ্ছে আমার 56, আর এখানে যদি আমরা পাচ্ছি 4 5 20, 3 20 হচ্ছে 60, তাহলে দুইটা গুণ করে যদি আমরা দেই তাহলে 0 0 6 6 36, সাথে আছে 3 5 6 30 33, তার মানে 33 60 হচ্ছে আনসার। বুঝতে পেরেছেন কিনা? ইয়েস, অনেকেই তো করে ফেলছেন। হ্যাঁ, প্রাইমারিতে ইদানিং আশা ধরছে, প্রাইমারিতে ইদানিং আশা ধরেছে। এবার যদি এই প্রশ্নটা দেখেন, বলতেছে অ্যারেঞ্জ শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে দুইটি পাশাপাশি থাকবে না। অ্যারেঞ্জ শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে দুইটা বর্ণ পাশাপাশি থাকবে না। এখন আমি
অ্যারেঞ্জ শব্দটা দুইটি বর্ণ পাশাপাশি থাকবে না। এখানে দুইটি কি আছে, দুইটি বর্ণ কিন্তু আছে, দুইটি আর আছে, তার মানে এখানে প্রশ্ন আসলে দুইটি আর ছিল, যাতে দুইটি আর পাশাপাশি থাকবে না। এই যে দুইটা আর যে পাশাপাশি যখন থাকতেছে তখন তো এক রকমের গঠন হচ্ছে, যে এ ডবল আর এ এন জি ই, কিন্তু এই দুইটা আর একসাথে কোনোভাবেই থাকতে পারবে না, কত উপায়ে সেটা গঠন করা যাবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে প্রথমে দেখি যে আমার যে এখানে বর্ণগুলা রয়েছে, এই অ্যারেঞ্জ এই শব্দটাতে যে বর্ণগুলা রয়েছে, এই বর্ণগুলা দিয়ে আমি সর্বমোট কতটা আলাদা আলাদা শব্দ তৈরি করতে পারবো। কারণ সর্বমোট যতভাবে সাজানো যাব ততটাই তো আমাদের ওয়ার্ড হবে, তাই তো? তাহলে আমরা এই অ্যারেঞ্জের মধ্যে কয়টা বর্ণ আছে সেটা আগে গুনি। 1 2 3 4 5 6 7, তাহলে মোট বর্ণ, প্রথম কাজই হবে মোট বর্ণ আপনার গুনে নেওয়া। মোট বর্ণ হচ্ছে 60টা। এরপরে প্রথম যেটা আছে দেখবো এইটা কয়বার আছে। এখন এই যে অ্যারেঞ্জ শব্দটার এ আছে কয়বার, এ আছে কিন্তু 2 বার, এ আছে 2টি। ওকে, এরপরে আর আছে কয়টা, আর আছে 2টি। এরপরে এন আছে কয়টা, এন আছে একটা। জি আছে কয়টা, জি আছে একটি। ই আছে কয়টা, ই আছে হচ্ছে আমার একটি। ই আছে হচ্ছে একটি। তাহলে এ 2টি, আর 2টি, আর বাকি এগুলা কিন্তু আলাদা আলাদা। মোট সাজানো যাবে কত উপায়ে, তাহলে মোট সাজানো যাবে, অথবা এই যে মোট যত প্রকারে সাজানো যাবে তত কয়টাই তো আলাদা আলাদা আমার ওয়ার্ড বা শব্দ গঠন করতে পারবো, তাই তো? মোট যাবে হচ্ছে উপরে মোট যে কয়টা বর্ণ আছে, মোট বর্ণ 60টা, আর নিচে দেখবো কোনোটা ডাবল বা 3 বার বা 4 বার আসছে কিনা। হ্যাঁ, এ আসছে ডাবল 2 বার, আরও আসছে 2 বার। তাহলে কি করতে হবে, 2টা আমার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এইটার যে ক্যালকুলেশন হবে সেটা হচ্ছে মোট আমার সাজানো যাবে। 7 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে, 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 ফ্যাক্টোরিয়াল, আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল আছে। 2 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে 6 কে কাটলে 3 হয়। এবার 3 আর 7 গুণ করলে 3 7 21, আর 4 5 20, 3 20 60। এবার আমরা যদি করি 6 1 কে 6, 6 2 গুণে 12, 1260 হচ্ছে এখানে থাকতেছে। তার মানে এই যে অ্যারেঞ্জের যে বর্ণগুলা রয়েছে সেই বর্ণগুলা দিয়ে আমরা মোট কয়ভাবে সাজাইতে পারবো, 1260 ভাবে সাজাইতে পারবো। তার মানে অ্যারেঞ্জের ভিতরে থাকা বর্ণগুলা দিয়ে আমরা মোট 1260টা বর্ণ তৈরি করতে, ওয়ার্ড তৈরি করতে পারবো আলাদা আলাদা। মোট 1260টা আমরা আলাদা আলাদা কিন্তু ওয়ার্ড তৈরি করতে পারবো। কিন্তু আমার প্রশ্নে কি এটা চেয়েছে যে মোট কয়টা আলাদা আলাদা আমরা শব্দ তৈরি করতে পারবো, এটা চায় না। এটা চাইলে আমার আনসার হইতো 1260। আমার এখানে চেয়েছে যাতে 2টি আর পাশাপাশি থাকবে না। তো 2টি আর পাশাপাশি থাকবে এই রকম হচ্ছে মোট কয়টা বর্ণ হবে এটা আমার বের করতে হবে। 2টা আর পাশাপাশি থাকবে এইরকম বর্ণ কয়টা হবে, এই রকম বর্ণ 2টা আর কখন পাশাপাশি থাকবে, এই 2টা আরকে আমি একটা বর্ণ ধরে নেই, ওইটা আমি ভাঙবই না। এই 2টা আরকে যদি আলাদা জায়গায় দিতে চাই তাহলে 2টা আরকে তো আমি ভেঙে ফেলতে হবে, একটার পর থেকে আরেকটার যে বন্ধন আছে এটা আমার ভেঙে ফেলতে হবে। পাশাপাশি যেহেতু রাখবই না তাহলে আমাকে এটা আলাদা করতে হবে। তো আমাকে প্রথমে বের করতে হবে যে 2টাকে একসাথে করে দিয়ে আমরা বের করি। 2টাকে যদি একটা বর্ণ ধরে নেই, 2টাকে যদি একটা বর্ণ হিসেবে যদি ধরি তাহলে মোট বর্ণ কয়টা হয়ে যাচ্ছে, 1 2 3 4 5 6, 7টা থেকে মোট বর্ণ কিন্তু আমার কি হয়ে যাবে, একটা কমে যাবে। তাহলে আর 2টি পাশাপাশি রেখে মোট সাজানো যাবে। আর 2টাকে একদম পাশাপাশি রেখে মোট কতভাবে সাজাইতে পারবো, আর 2টাকে একটা বর্ণ ধরলেই তো আমার পাশাপাশি। এরা আর 2টাকে যদি একটা বর্ণ ধরেন তাহলে তো কোনোদিন কি এরা 2 জায়গায় যাওয়ার কোনো সম্ভাবনা আছে, নাই তো। তাহলে আর 2টা বর্ণকে পাশাপাশি ধরলে মোট বর্ণ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর 6টা হচ্ছে না, 7টা হচ্ছে না, 6টা হয়ে যাচ্ছে। আর তখন আমাকে শুধু 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, কারণ আর 2টাকে তো একটাই ধরছেন, তাহলে ডাবল আছে শুধু এ, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিলেন। এবার যদি ক্যালকুলেশন করি 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, নিচে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 2 কেটে গেল,
তাহলে 5 ছক 30 আর 4 3 3 4 12, ইয়েস 3 12 36, 360 হচ্ছে আনসার। তাহলে আর দুইটা পাশাপাশি থাকবে, এইরকম আমি নতুন শব্দ পাবো কয়টা? 360টা। আর দুইটা পাশাপাশি তারপরে এক আলাদা আলাদা এরকম মোট বর্ণ পাবো হচ্ছে 1260। আমার প্রশ্নে চেয়েছে যাতে দুইটা আর পাশাপাশি থাকবে না, তার মানে 1260 থেকে আমার এই 360 বিয়োগ করতে হবে। এই 1260 থেকে 360 বিয়োগ করলে যে 900 হচ্ছে, এই 900 হচ্ছে কিন্তু আনসার। এবারে আসেন যে এই যে দল গঠন করা বা হচ্ছে বাছাই করা, আমার মোট ধরেন n সংখ্যক ছিল, n সংখ্যক থেকে যেটা প্রথম আমরা উদাহরণ দিয়েছিলাম যে 15 জন হচ্ছে আমার কি আছে, খেলোয়াড় আছে, এখান থেকে আমি 11 জন প্লেয়ার নিব, 15 জন থেকে 11 জন আমি প্লেয়ার নিব। 11 জন যদি প্লেয়ার নেই তাহলে আমি কয়ভাবে হচ্ছে আমরা কি করতে পারি, 15 জনের থেকে 11 জন নিয়ে কয়ভাবে আমরা টিম গঠন করতে পারি? তাহলে টিম গঠন করতে পারতেছি NC11, এটা হচ্ছে কম্বিনেশন, সমাবেশ। আর যখন সাজানোর ব্যাপার আসবে তখন NP এর জায়গাতে সি এর জায়গাতে NPR। তো NPR ইকুয়াল দেখেছি n ফ্যাক্টোরিয়াল অফ n ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আর NCR এইটা হচ্ছে ইকুয়াল হবে আমার যে NCR ইকুয়াল হবে NPR এর n ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ছিল। এখানে যেটা এক্সট্রা সেটা হচ্ছে এই যে কয়জনকে নিয়ে আমরা বাছাই করছি সেইটার উপরেও ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে, আর ফ্যাক্টোরিয়াল। তার মানে চিন্তা করে দেখেন তো, আমি এক্সট্রা কোনো রাশি দিয়ে, এক্সট্রা কোনো সংখ্যা দিয়ে আমি কি করতেছি, আমার যে পারমুটেশনকে আমি ভাগ দিয়ে দিচ্ছি। এখানে ভাগ শুধু n মাইনাস r দিয়ে পারমুটেশনে যখন আমরা সাজাই, আর যখন আমি কম্বিনেশনে আসি তখন এক্সট্রা r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতেছি। তাহলে কে বড় হবে আর কে ছোট হবে বলেন তো? অবশ্যই কিন্তু NPR গ্রেটার দেন হচ্ছে NCR হবে। বুঝতে পারতেছেন কিনা? হ্যাঁ, এটা এই জন্যই হচ্ছে একটু সময় লাগলো, এই জন্য এটা সময় নিয়েই হচ্ছে বোঝালাম, কারণ জানি যে ওইটা একটু প্রবলেম হবে এবং এখানে যে সবার দুর্বলতা আছে এইটা মাথায় নিয়েই হচ্ছে বোঝাচ্ছি। আর এইটা হচ্ছে মেনলি এই জিনিসগুলো বোঝানো আপনাদেরকে আরো কঠিন এই কারণে, কারণ অনেক বড় বড় জায়গা থেকে অল্প অল্প করে আপনাদেরকে পড়ানো হচ্ছে, একটার সাথে আরেকটা ঢুকে যায়। সংখ্যাগুলা নিলে একরকম হবে, বর্ণগুলা নিলে আরেক রকম হবে। কেন সংখ্যাগুলা নিলে একরকম হবে? ধরেন সামনে শূন্য আছে, শূন্য দিয়ে কিন্তু নতুন করে কোনো বর্ণ আপনি গঠন করতে পারবেন না, সরি নতুন কোনো সংখ্যা সামনে শূন্য দিলে নতুন কোনো সংখ্যা তৈরি হয় না। যেমন 150-এর সামনে যদি শূন্যই দেন তাও কিন্তু 150ই থাকে, ঠিক আছে? সেগুলো আবার বাদ দিতে হয়, অনেক জিনিস বাদ দিয়ে শুধু শুধু অল্প জিনিস পড়ানো হচ্ছে, যাতে করে এতটুকু শিখলে আপনি প্রিলিমিনারিতে যেন কোনো ভুল না করেন। ওকে, তো এখন আসেন আমাদের এখান থেকে যে জিনিসটা আপনার হচ্ছে জানতে হবে যে কিছু জিনিস সরাসরি এমসিকিউতে আসতে পারে, এখান থেকে কিছু সূত্র আকারের হচ্ছে বলতে গেলে হচ্ছে আমরা এটাকে বলতে পারি যে অনুসিদ্ধান্ত থেকে, তার মানে ছোট একটা ম্যাথ করে এটা আসছে, এটাকে আবার সূত্র হিসেবে আমরা মুখস্থ করে নিতে পারি। যেমন NPR ইকুয়াল NCR, এটার সাথে আবার r ফ্যাক্টোরিয়াল গুণ NCR ইকুয়াল আমরা দেখলাম n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে NCR এর সাথে যদি আমি r ফ্যাক্টোরিয়াল গুণ করি, এই r ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, তখন আমি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল পাচ্ছি, যেটা হচ্ছে আমার কি NPR এর সমান। এজন্যই NCR এর সাথে r ফ্যাক্টোরিয়াল গুণ করলে NPR পাওয়া যায়। যদি আমি NC0 নেই, তার মানে n সংখ্যক থেকে আমি 0 সংখ্যক নিচ্ছি, তাহলে সেটার ভ্যালু কত হবে? সেটার ভ্যালু হবে 1, সেটার ভ্যালু হচ্ছে 1। আর যদি n সংখ্যক থেকে আমি n সংখ্যকই নেই, যেমন আমার 11 জন প্লেয়ার আছে,
এখন আমি ক্রিকেট টিম গঠন করতে গেলে তো 11 জনকেই নিতে হবে, তাহলে আমি মোট কয়ভাবে দল গঠন করতে পারি? আমার তো ভাই অপশনই নাই, আমার 11 জনকেই নিতে হবে, তার মানে একভাবেই আমি দল গঠন করতে পারি। যদি আমার কাছে 11 জনের জায়গাতে যদি 12 জন থাকতো, তাহলে আমি কি করতে পারতাম? আমার কাছে অপশন থাকতো। সো যেহেতু আমার কাছে 11 জন, আমার কাছে যেহেতু 11 জন হচ্ছে নাই, মানে 11 জনের চাইতে একজনও বেশি নাই, আমি 11 উপায়েই আমি দল গঠন করতে পারবো। এরপরে NC1 যদি হয় তাহলে সেটার ভ্যালু কত হবে? NC1, আমার কাছে 11 জন প্লেয়ার আছে, আমি যে কোনো একজনকে আমি নিতে চাই, তাহলে এটা আমি কত উপায়ে নিতে পারবো? আমি 11 উপায়েই নিতে পারবো। 11 জনের মধ্যে থেকে প্রথমে বললাম প্রথম জন আসো, এক উপায় হইলো, পরের বললাম 5 নম্বর জন আসো, এরকম করে আমি তো প্রথম জন আসো, দ্বিতীয় জন আসো, তৃতীয় জন আসো, 11 বারে আমি 11 জনকে আমি নিতে পারি। তখন কি হবে? সেটার ভ্যালু এনই কিন্তু হবে। তাহলে NCN ইকুয়াল হচ্ছে n, তার মানে 5CN, 5 জন থেকে একজন করে নিয়ে কত উপায়ে আমি নিতে পারবো? 5 উপায়েই নিতে পারবো। সবচাইতে এখানকার মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের কাছে সূত্রটা, এই হচ্ছে যে আমাদের কাছে সূত্রটা, সেটা হচ্ছে NCX ইকুয়াল যদি NCY হয়, দুইটা ক্ষেত্রে এটা হইতে পারে। আমি বলছি NCX আর NCY দুইটা সমান, দুইটা ক্ষেত্রে এটা হইতে পারে। এক, আমার এই যে নিচের X আর Y এই দুইটা সমান, হয় X আর Y দুইটা সমান, অথবা X আর Y এর যোগফল, অথবা X প্লাস Y এর যোগফল হচ্ছে আমার X তো না N। তো এইটা কিভাবে হবে? এইটা কিভাবে হবে সেটা আপনি যে কোনো একটা হচ্ছে ভ্যালু দিয়ে চেক করে দেখতে পারেন। যেমন ধরেন আপনি একবার নিছেন হচ্ছে 6C2, আবার নিছেন 6C4, এই দুইটার ভ্যালুই কিন্তু সেম। কিভাবে সেম? চলেন আমরা দেখি। 6C2 ইকুয়াল কি হবে? 6 ফ্যাক্টোরিয়াল, নিচে আর আছে 2 ফ্যাক্টোরিয়াল, ইন্টু 6 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। 6 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল কত হবে? 6 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে আমার 4 ফ্যাক্টোরিয়াল, 6 থেকে 2 বিয়োগ করলে। আচ্ছা, এবারে 6C4 ইকুয়াল কি হবে? উপরে তো 6 ফ্যাক্টোরিয়াল, নিচে কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু কি হবে? n মাইনাস আর। 4 থেকে যদি 6 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 6 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে দুইটা জায়গা দেখেন, দুইটাই জায়গায় কিন্তু আমার সেম। এখানেও হচ্ছে আমার কি 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, এখানেও 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, দুইটাই কিন্তু আমার সেম থাকতেছে। এবারে আসে এই যে উদাহরণটা দিয়েছিলাম, জটিলতা কেন হচ্ছিল? এই যে এটা যে নিয়েছি, এটা কিন্তু আমরা টিম গঠন করতেছি। এইটা হচ্ছে আমরা যে নিয়েছি 6 প্রকারে, যেটা এখানে যেটা সাজিয়েছি, সেটা হচ্ছে আমরা 5 থেকে 5C হচ্ছে আমরা 3 ইকুয়াল, তাহলে কত হবে? 5 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 3 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত হবে? 5 গুণন 4 গুণন 3 ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে আমাদের নিচে 3 গুণন হচ্ছে আমার 2 ফ্যাক্টোরিয়াল। থ্রি ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, 3 কাটা 2, আর এখানে কাটলে কত? 10 উপায়। আপনারা কিন্তু আরও উপায় কিন্তু আমরা বের করতে পারবো, সবগুলো হচ্ছে আমরা কিন্তু এখানে বের করেছিলাম না। এই জন্যই বলছিলাম যে আমরা বিন্যাসার সমাবেশ হচ্ছে ওখানে কিন্তু একটার মধ্যে আর একটা ঢুকে গিয়েছিল। এই জিনিসটারই হচ্ছে আমি যেটা আপনাকে মান দিয়ে বুঝালাম, এইটাই হচ্ছে এখানে কিন্তু দেওয়া আছে যে 10C8 এর মান বের না করে আমি 10C2 এর ভ্যালু আমরা বের করতে পারি। তো এই যে এই সূত্র অ্যাপ্লাই করে যে x প্লাস ওয়াই ইকুয়াল n, আমার ধরেন যে একটা বড় ভ্যালু বের করতে বলছে। কি ভ্যালু বের করতে বলছে? বলছে আমাকে 22C20 এর ভ্যালু বের করতে, 22C20 এটার ভ্যালু বের করতে। এখন 22C20
এইটার ভ্যালু যদি আমরা বের করতে যাই তাহলে কত হবে 22 ফ্যাক্টোরিয়াল নিচে 20 ফ্যাক্টোরিয়াল ইন্টু 22 মাইনাস 20 তার মানে 2 ফ্যাক্টোরিয়াল। এখন এই যে 22 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কি হল, 22 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 22 গুণন 21 গুণন 20 ফ্যাক্টোরিয়াল, আর নিচে 20 ফ্যাক্টোরিয়াল আছে, সাথে আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা ভাগ করতে পারি। তাহলে 20 ফ্যাক্টোরিয়াল আর 20 ফ্যাক্টোরিয়াল কেটে দিতে পারি, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে কাটতে পারি 11, তাহলে 2 1 2 আর 1 যোগ করলে 3, 200 হচ্ছে 31 হচ্ছে আনসার। এইভাবে আমরা বের করতে পারি। না হলেও কিন্তু আমরা এবার যদি 22 ফ্যাক্টোরিয়াল 22c যদি 2 বের করি তাও কিন্তু একই জিনিসই বের হবে। 22c 2 মানেও কি হবে 22 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে আমার কি 2 ফ্যাক্টোরিয়াল, 22 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 20 ফ্যাক্টোরিয়াল। দেখেন দুইটার ভ্যালুই সেম। এইটাই এখানে বলছে যে আমরা 10c 8 এর ভ্যালু না বের করে যদি সরাসরি 10c 2 বের করি তাও কিন্তু আমার সেম জিনিসটাই হবে। যদি বুঝে থাকেন তাহলে এইটার একটু সলভ করার চেষ্টা করেন। যদি বুঝে থাকেন তাহলে এই যে 1 নম্বর যে টেস্টটা আছে এইটা সলভ করার চেষ্টা করেন। সবাই এটার আনসার দিবেন। সবাই দ্রুত, সময় হচ্ছে 40 সেকেন্ড। সেভেন বের করতেছেন। সো n পূর্ণ সংখ্যা হলে nc2 ইকুয়াল কত হবে n ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল তাহলে 21 আমরা লিখতে পারি। এবার n ফ্যাক্টোরিয়াল মানে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল আছে, n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি, এখানে হচ্ছে 21 আছে। n মাইনাস 2 কেটে গেল, তাহলে n ইন্টু n মাইনাস যদি 1 দিয়ে দেই 2 ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কিন্তু 2ই হয়, তাহলে 21 দুগুণে 42, এই পাশে n স্কোয়ার মাইনাস n ইকুয়াল হচ্ছে আমার 42, তাহলে n স্কোয়ার মাইনাস n মাইনাস 42 ইকুয়াল 0। এইটার যদি আমরা মিডিল ফ্যাক্টর করি তাহলে n প্লাস 6 ইন্টু n মাইনাস 7 হবে, তাহলে এখান থেকে n এর ভ্যালু আমরা পাবো 7, n এর ভ্যালু হচ্ছে 7। এবার আসেন সম্ভাবনা হচ্ছে যেমন ধরেন একটা বাক্স আছে, এই বাক্সে লাল হচ্ছে একটা বল আছে, তারপরে কালো একটা বল আছে, তারপরে নীল একটা বল আছে। এখন আপনার চোখ বন্ধ করে দেওয়া হলো, চোখ বেঁধে দেওয়া হয়েছে, দিয়ে বলছে যে কোনো একটা বল আপনি উঠান। তো এটা তো লালও হইতে পারে, এটা তো কালো হইতে পারে, এটা তো নীলও হইতে পারে। তো আমি বললাম লাল হওয়ার সম্ভাবনা কত? তখন আপনারা কিন্তু খুব স্বাভাবিকভাবে এইসব মাথায় চিন্তা না করেই বলবেন লাল হওয়ার সম্ভাবনা আমার হয় লাল হবে, না হয় নীল হবে, না হলে কালো হবে। তাহলে তিনটার যে কোনো একটা হবে, তার মানে সম্ভাবনা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। এই যে ব্রেন যে আমার কাজটা করলো, কিভাবে কাজটা করে ব্রেন আসলে আমরা ধরতেই পারি না, সেটা হচ্ছে মোট সম্ভাবনা ইকুয়াল হচ্ছে নিচে মোট কয়টা আমার ফলাফল আসতে পারে। মোট হয় আমার লাল আসতে পারে, অথবা নীল আসতে পারে, অথবা কালো আসতে পারে, মোট 3টা
সম্ভাবনা। এখান থেকে আমি চাচ্ছি লাল আসার সম্ভাবনা, তাহলে আমার অনুকূল সম্ভাবনা কয়টা? অনুকূল হচ্ছে একটা, এটা উপরে থাকে। তাহলে সম্ভাবনা বের করার সূত্র হচ্ছে কি, অনুকূল ফলাফল আমি যেটা চাচ্ছি সেইটা ডিভাইডেড বাই মোট সম্ভাবনা। যেমন ধরেন শাপলা না মানুষ, আমরা টস করার সময় আমরা উপরের দিকে উঠাই বললাম শাপলা পড়ার সম্ভাবনা কত, তাহলে শাপলা পড়ার সম্ভাবনা কি হয়, শাপলা পড়বে অথবা মানুষ পড়বে, যে কোনো দুইটা পড়তে পারে। তাহলে দুইটার মধ্যে একটা আমরা চাচ্ছি, তাহলে 2/1 তার মানে হাফ হচ্ছে আমার সম্ভাবনা, হাফ হচ্ছে আমার সম্ভাবনা। তাহলে কোনো কিছুর সম্ভাবনা হচ্ছে অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট কয়টা হচ্ছে আমার কি ফলাফল। আর যদি বলি যে কোনো কিছু না ঘটার সম্ভাবনা হচ্ছে 1 থেকে আমার কি করতে হবে, ওই সম্ভাবনাটা বিয়োগ করতে হবে। সর্বোচ্চ সম্ভাবনা কত হইতে পারে, সর্বোচ্চ সম্ভাবনা 1 হইতে পারে, যেটাকে পার্সেন্টেজে নিয়ে গেলে 100%, 100% ইকুয়াল কিন্তু 1। কিভাবে, কারণ 100%, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, 100 কেটে গেল, 1 থাকলো। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো কিছুর সম্ভাবনা, আমরা যদি বলি একটা ছক্কা, ছক্কা ওই যে আপনারা খেলেন না সাপ লুডু বা হচ্ছে মানে এমনি লুডু, তাহলে ছক্কার গুটিতে কয়টা তল থাকে, 6টা, 1 2 3 4 5 6। তাহলে এর মধ্যে আমি একবার উপরে দিয়ে বললাম 6 পড়ার সম্ভাবনা কত, তাহলে আমার যে কোনো 6টার যে কোনো একটা পড়ার 6টা আমার হচ্ছে মোট সম্ভাবনা। এখান থেকে অনুকূল হচ্ছে সম্ভাবনা কয়টা, একটা, অনুকূল হচ্ছে আমার ক্ষেত্র একটা, তাহলে 6/1, এটাই হচ্ছে সম্ভাবনা। তাহলে সম্ভাবনা দিয়ে আপনাকে হচ্ছে একটা দিলাম যে দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে ছুড়লে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা। ইংরেজি হেড একটা, হয় হেড আসবে নাহলে টেল আসবে। তাহলে প্রথম আমরা একটা মুদ্রা, আমরা কি মুদ্রা হচ্ছে ছাড়লাম, আমার হয় হেড আসবে অথবা টেল আসবে। তো ধরে নিলাম প্রথমবার আমার হেড আসছে, তো দ্বিতীয়বার যখন আবার মুদ্রা ফেলবো তখন আবার হয় হেড আসবে আবার টেল আসবে। আর প্রথমবারে যদি টেল আসতো তখন দ্বিতীয়বারেও হয় হেড আসতো না হলেও টেল আসতো। তার মানে দুইটা মুদ্রা যখন আমি নিক্ষেপ করছি তখন হয় দুইটাই হেড আসবে, অথবা প্রথমটা হেড পরেরটা টেল, অথবা পরেরটা প্রথমটা টেল পরেরটা হেড, অথবা দুইটাই টেল। এই 4 রকম ওয়ে আছে। তাহলে একটা হচ্ছে আমার মুদ্রা আমি যদি 2বার নিক্ষেপ করি, অথবা দুইটা যদি নিরপেক্ষ মুদ্রা যদি নিক্ষেপ করি একসাথে, মোট আমার 4 রকম ক্ষেত্র আসার কথা। এই 4 রকম ক্ষেত্র যে কোনো একটা আসবে। তো প্রশ্ন আমাকে বলছে দুইটা নিরপেক্ষ মুদ্রা একসাথে ছুড়লে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা। তাহলে কমপক্ষে একটি হেড কোথায় আছে, এখানে দুইটা হেড, এখানে একটা হেড, এখানে হচ্ছে একটা হেড। তার মানে এই তিনটাতেই একটা না একটা হেড কিন্তু আছেই। তার মানে চতুর্থ নাম্বারটাতে একটাও হেড নাই, দুইটাই টেল। তাহলে দুইটাই টেল আসার সম্ভাবনা কত, আমার মোট কয় রকম কম্বিনেশন হইতে পারে, 4 রকম। আর এখান থেকে দুইটাই টেল আসার সম্ভাবনা হচ্ছে আমার কি 1/4। এখন এই যে 1/4 বা 4/1, এটা হচ্ছে দুইটাই টেল আসার সম্ভাবনা। তাহলে অন্তত একটা হেড আসার সম্ভাবনা কত হবে, 1 - 1/4, তার মানে 3/4। অথবা আপনারা এই যে আমার মোট তিনটা, এই তিনটাতেই তো যে কোনো একটা হেড আছে, তাহলে আমার অনুকূল সম্ভাবনা হচ্ছে 3 আর মোট হচ্ছে আমার ক্ষেত্র হচ্ছে 4, তাহলে 3/4 হচ্ছে আনসার। যেভাবেই করতেও পারেন। আবার যারা আর একটু ভালো করে পারবেন, যেমন যদি সবাই সায়েন্সের স্টুডেন্ট হইতো তখন আমরা এটা সমাধান করতাম এইভাবে, যে প্রথম মুদ্রাতে যেহেতু সবগুলা বিচ্ছিন্ন ঘটনা, এই ভাষাগুলো আবার আপনাদের কঠিন লাগবে, যেহেতু এই কারণে মূলধারার সম্ভাবনা যেভাবে বোঝানো হয় ওইভাবে কিন্তু বুঝাইতেও পারতেছি না। বিচ্ছিন্ন ঘটনা যেহেতু একটার সাথে আর একটা কোনো সম্পর্ক নাই, তাহলে প্রথমটাতে টেল আসার সম্ভাবনা কত, হাফ, পরেরটাতেও টেল আসার সম্ভাবনা হাফ। আর বিচ্ছিন্ন ঘটনা হলে দুইটার হচ্ছে গুণ হবে, তাহলে বিচ্ছিন্ন ঘটনা যেহেতু দুইটা গুণ হবে, তাহলে 2 দুগুণে 4, 1/4, এটা হচ্ছে দুইটাতেই টেল আসার সম্ভাবনা 1/4। তাহলে যে কোনো একটাতে হেড আসার সম্ভাবনা হবে 1 - 1/4, 3/4, এভাবেও কিন্তু বের করা যায়। যদি সবাই সায়েন্সের স্টুডেন্ট হইতো তখন তাদেরকে আমরা এইভাবে শিখাইতাম। তো ওইভাবে যেহেতু দেখাচ্ছে না, ওইদিকে চিন্তা করার দরকার নাই। এবার দেখেন যে 40 থেকে 50-এর মধ্যে, 40 থেকে 50-এর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নেওয়া হলে এটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত। 40 থেকে আমার তাহলে সম্ভাবনা কি, সম্ভাবনা সম্ভাবনা হচ্ছে মোট এখানে কয়টা আছে আর উপরে অনুকূল। তাহলে
40 থেকে 50 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 11টা। 40 আর থেকে 50 পর্যন্ত মোট কয়টা? 11টা। আর মৌলিক সংখ্যা আছে যাকে ভাঙা যায় না, যেমন 41 মৌলিক, তারপরে 43 আর 47, এই তিনটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 3/11, এইটা হচ্ছে আনসার। তো আশা করি আপনারা এই সম্ভাবনার জিনিসটা বেসিকটা ক্লিয়ার হয়েছেন। এবার আসেন এই যে এই উদাহরণটা নিয়ে আপনাদের ক্লিয়ার করি, কারণ এই উদাহরণটা প্রথম দিকে আমি একটু ডিপ একটা এক্সাম্পল নিয়ে ফেলছিলাম, তখন আপনাকে এইটা হচ্ছে যদি বুঝাইতে চাইতাম তখন সহজে আপনি বুঝতেন না। এই জন্য বলছিলাম ক্লাসের শেষের দিকে, এখন মোটামুটি বিন্যাস আর সমাবেশ নিয়ে একটা আপনাদের আইডিয়া আছে। যখন আমরা বলতেছি যে 5টা থেকে 3টা নিব, জিনিসটা আসলে আমি 5টা থেকে 3টা তো একটা আমি চয়েসই করে ফেলছি, এখানে 3টাকে আমি সাজাইলাম। এটা হচ্ছে 3টা বস্তুকে সাজানো হইল। এই যে 3টা বস্তুকে আমার এটা কি করা হলো? সাজানো হলো। তার মানে এটা 3 ফ্যাক্টোরিয়ালের মান বের করছি। 3 ফ্যাক্টোরিয়াল কিন্তু 3 গুণন 2, 3 দুগুণে 6। দেখেন 6টা কিন্তু আপনি এখানে পেয়েছেন, কিন্তু 5টা থেকে 3টা নেওয়া বুঝায় আমি তো 3টা এখানে ফিক্সড করেই নিয়ে ফেলছি। তো এটা তো আমার উদাহরণের একটা মাত্র কেস হয়েছে। আমি মোট কত উপায়ে নিতে পারবো? আমি 5টা আলাদা আলাদা বর্ণ আছে, এখান থেকে একবার নিচে হচ্ছে নীল, একবার নিচে লাল, আর আরেকবার নিচে হচ্ছে কত, আরেকবার মনে হয় সবুজ ছিল, লাল এখানে নীল ছিল, ঠিক আছে, সরি সবুজ ছিল। ওকে, একবার আমরা নিলাম নীল, একবার লাল, একবার সবুজ, আবার নিলাম হচ্ছে সবুজ, আবার নিলাম হচ্ছে এখান থেকে হলুদ, আবার নিলাম হচ্ছে আমরা নীল। দেখছেন কালার চেঞ্জ না করে? আচ্ছা, এই রকম করে 5টা যে কালার আছে, আমি 5টা কালার থেকে 3টা কালার উঠাবো, কিন্তু সেই 3টা কালার আলাদা আলাদা সিস্টেমে হচ্ছে, মানে আলাদা আলাদা হচ্ছে কম্বিনেশনে হচ্ছে। আলাদা আলাদা এইরকম হচ্ছে কম্বিনেশন আমি কয়টা পাবো? আলাদা আলাদা যদি কালারে নিতে চাই তাহলে কম্বিনেশন পাবো 10টা। আর যদি এই আলাদা আলাদা কালারের আবার মধ্যে সাজানো, যেমন যদি দেখেন যে এখানে আমি সবুজ নিছি, হলুদ নিছি, নীল নিছি, এখানে আমি নীল নিছি, সবুজ নিছি, লাল নিছি, তো এইটার সাথে এইটার কালারগুলা কি 3টা আলাদা আলাদা কালার না? এগুলো হচ্ছে আলাদা আলাদা সমাবেশ, এরকম আলাদা আলাদা সমাবেশ পাবো হচ্ছে 10টা। আর এই যে যখন আমি এখানে 3টা নিছি, এই 3টা নিয়ে এই 3টাকে আমি আবার সাজাবো, তাহলে কয়টা সাজাইতে পারবো? 6টা আলাদাভাবে সাজাইতে পারবো। তারপরে এই যে 3টা নিছি, এই 3টাকে আমি আবার এই যে আলাদা আলাদা ক্রমে কয়বার সাজাইতে পারবো? 6বারে সাজাইতে পারবো। তাহলে মোট আমি 10টা আলাদা আলাদা টিম বানাইতে পারি। এই প্রতি টিমের মধ্যে আবার ক্রম অনুযায়ী সাজাইলে আমার থাকতেছে হচ্ছে প্রতি 6টা করে, আমরা একটা টিমকেই 6টা ক্রমে আমরা সাজাইতে পারি। তাহলে এই 10 গুণন 6, এই হচ্ছে 60 আনসার। এই যে দেখেন 60 আসছিল, যেটা ওই সময়ে যখন আমি পেজটা লেগে গেল তখন যদি আমি চিন্তা করলাম এখন যদি বুঝাইতে যাই তাহলে এই মুহূর্তে আপনাদের জন্য হবে কঠিন। তো লাস্টে যারা আছেন তারা হয়তো বুঝতে পারতেছেন, কিন্তু ওই সময় যারা তারা কিন্তু হয়তো একটা অস্পষ্টতা নিয়ে গেছেন। কিন্তু এই জন্যই ক্লাসে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে। এখন আমাকে বলেন যে এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে কি না। তখন যেটা আমরা নিচ্ছিলাম, একটা টিম আমরা ফিক্সড গঠন করে নিছি, ওই যে 5টা থেকে আমি 3টা নিয়ে নিছি, এরপরে এইটাকে আলাদা করে ক্রমে সাজাচ্ছি, তাহলে পাবো 6, যেটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। কারণ আমার কাছে 3টা আলাদা আলাদা বর্ণ নিয়ে আমার একটা টিম আছে, এই টিমকে আমি আলাদাভাবে কয়ভাবে সাজাইতে পারি? তাহলে 6ভাবে সাজাইতে পারবো 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। আর আমি 5টা থেকে আলাদা আলাদা করে নিয়ে আলাদা আলাদা কয়টা টিম, কয় রকমের টিম বানাইতে পারবো? 10 রকমের টিম বানাইতে পারবো, যেটা হচ্ছে আমার কি এই যে 5C3 এর ভ্যালু যে বের করেছি। এবং এই যে 10টা যে টিম বানাইলাম, প্রতি টিমকে যদি আমি ক্রমে আলাদা আলাদা করে সাজাই, তার মানে আগে পিছে করে যদি সাজাই, ব্যাটিং লাইন অর্ডারে যেরকম করি, তখন আমার হচ্ছে যেটা আসবে সেইটা হচ্ছে আমার কি পারমুটেশন বা বিন্যাস। বলেন, এই হচ্ছে ব্যাপার।
আরও কিছু উদাহরণ রয়েছে, ওইগুলো আপনারা প্র্যাকটিস করলে হচ্ছে এখন পেরে যাবেন। মেন হচ্ছে কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এইটা হচ্ছে অনেকেই এরপরেও করবেন না, কারণ জানি যে যাদের বিসিএস একদম হচ্ছে মেন ফোকাস, আর প্রাইমারিতে বলে একটা দুইটা হচ্ছে আসে, না হলে তেমনভাবে হচ্ছে প্রশ্ন আসে না। তো তারপরেও চেষ্টা মানে শিখে থাকা ভালো। আশা করি যে আপনারা মনোযোগ দিয়ে হচ্ছে ক্লাসটি করলে বুঝতে পারবেন, যতটুকু প্রয়োজন ততটুকু। তো দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।